তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলি। খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে গল্পটি বের করেছি সেটি হলো শক্তিপদ রাজগুরুর লেখা প্রকৃতির পরাজয়। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। অনেক বিপদের মধ্যেই মানুষ নিজের প্রাণ বিপন্ন করে অক্লান্ত চেষ্টায় মানুষকে বাঁচায়। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সে বেঁচে থাকে। প্রকৃতির দুর্বার শক্তিকে সে জয় করার সাধনা করে। কখনো জেতে মানুষ, কখনো হার মানে সে। কিন্তু তবু এই লড়াইয়ের বিরাম নেই। মানুষের এই আত্মত্যাগের ঘটনা নিয়ে অনেক কাহিনীই গড়ে উঠেছে। ইংল্যান্ডের মতো অন্যান্য দেশেও আছে উপকূল রক্ষী বাহিনী। দুর্বার ঝড়ে কোথায় কোন জাহাজ নৌকো ডুবলো তার যাত্রীদের উদ্ধার করতে ছোটে তারা। কোথায় হলো বন্যা মহামারী, মানুষ নিজেদের প্রাণ বিপন্ন করে ছুটল সেই বন্যা পীড়িতদের উদ্ধারের আশায়। জলপাইগুড়ির বন্যায় দেখেছি মানুষের সেই প্রবৃত্তিকে। দার্জিলিংয়ের পথে রাত্রির অন্ধকারে পাহাড়ে ধস নামছে, চাপা পড়ে গেছে কত ঘর বাড়ি, আস্ত একটা রেলগাড়ি। মানুষ প্রাণ ভয়ে ওই বৃষ্টির মধ্যে অন্ধকারে আশ্রয় খুঁজছে। মানুষই এগিয়ে আসে সেই সময় তাদের সাহায্যে। নিষ্ঠুর প্রকৃতি চায় মানুষকে হত্যা করতে। মানুষের শুভ বুদ্ধি, সাহস আর ত্যাগ সেই ধ্বংস থেকে মানুষকে বাঁচিয়ে আনে। আজ তেমনই একটি ঘটনার কথা বলবো। রাত প্রায় 3টে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর কলিয়ারির ম্যানেজার মিস্টার মিত্র ঘুমিয়ে পড়েছেন। একজন প্রথম শ্রেণীর কলিয়ারি ম্যানেজারের দায়িত্ব বিরাট। লক্ষ লক্ষ টাকা মূল্যের কলিয়ারির তিনিই সর্বেসর্বা। তাঁর দায়িত্বে রয়েছে প্রায় 1000 খানেক মালকাটার জীবন। কখন কি বিপদ হয় কে জানে, তাই সর্বদাই সন্ত্রস্ত থাকতে হয় তাঁদের। দিনে রাতে বিশ্রাম নেই। মাটির উপরে হলে মানুষের বিপদ তবু কিছুটা কম, কিন্তু মাটির 500 ফুট অতলে প্রকৃতির মূর্তি অন্যরূপ। সে সর্বদাই মার মুখী। কখন কলিয়ারিতে গ্যাস হবে, কোথায় আগুন ধরবে, না হয় জলের তোড়ে ডুবে যাবে কে জানে। তাই সর্বদাই তৈরি থাকতে হয় যে কোনো রকম বিপদের জন্য। ফোনটা বাজছে। অন্ধকার রাতে সেই ফোনের শব্দটা কি সর্বনাশা খবর বয়ে আনে কে জানে। মিত্র সাহেবও জানেন এই গভীর রাত্রে এই ফোনের অর্থ কি। নিজের কলিয়ারিতেই বোধহয় কোনো বিপদ হয়েছে। হ্যালো। ওদিক থেকে নির্দেশ আসে কোল মাইন্স অফিসের কর্তার কাছ থেকে। মিস্টার মিত্র, রতিপুর কলিয়ারিতে জংশন ধসে 6 জন আটকে পড়েছে। বেরুবার কোনো পথ নেই। রেস্কিউ পার্টি যাচ্ছে। তুমিই সব থেকে কাছে আছো। এখনই সেখানে গিয়ে রেস্কিউয়ের চার্জ নাও। কলিয়ারিগুলি ছড়িয়ে আছে রানীগঞ্জের আশপাশ থেকে বরাকর নদীর ধার পর্যন্ত, আবার বিহারের কাতরাসগড় ঝরিয়া অঞ্চলে। বিভিন্ন কলিয়ারির ম্যানেজার, ওভারম্যান, সর্দার, মাই সাধারণ মজুর যারা কয়লা কাটে, ওই মাল কাটাদের অনেককে এই রেস্কিউয়ের জন্য বিশেষভাবে শিক্ষা নিতে হয়। কোনো কলিয়ারিতে বিপদ আপদ হলেই ডাক পড়ে তাদের। এই ডাকে হাজির হতেই হবে। মানুষকে বাঁচাবার এই ডাকে সাড়া দিতে হবে সবাইকে। রাত নির্জন। মিস্টার মিত্রের বাংলোটা একটা পাহাড়ি টিলার গায়ে। লোকালয় থেকে দূরে ঘন শাল পিটুস গাছের জঙ্গলে রাতের অন্ধকারে নেমেছে। দূরে দূরে কোনো কলিয়ারির আলোগুলো মিটমিট করে জ্বলছে। অন্ধকারে বয়লারের স্টিম বের হবার শব্দ ভেসে আসছে, যেন অতিকায় একটা অজগর হিস হিস করছে কি প্রচণ্ড রোষে। ওদের এইসব পোশাক শোবার ঘরেই থাকে। হাফ প্যান্ট, মাইনিং বুট, লোহার নাল বাঁধানো লাঠি আর লোহার হেলমেট পরে তৈরি হতে দেরি হয় না। গভীর রাত্রে 5 মিনিটের নোটিশে কলিয়ারি ম্যানেজার যখন বাংলো থেকে বের হলো এইসব পোশাক পরে,
তার গুরুত্ব কতখানি সেটা ম্যানেজারের স্ত্রীরাও জানেন। জীবন মরণের প্রশ্ন এর সঙ্গে জড়িত রয়ে যায়। সাধারণ কর্মচারী কোলিয়ারির যে বিপজ্জনক জায়গা থেকে সরে পালিয়ে আসে, ম্যানেজারকে গিয়ে দাঁড়াতে হবে সেইখানেই। তার বিপদ সব থেকে বেশি। খোকনও উঠে পড়েছে। বাপি, মিস্টার মিত্র ওকে একটু আদর করছেন। বাইরে গাড়ি এসে গেছে, এক মুহূর্ত সময় নষ্ট করার উপায় নেই। গাড়িতে গিয়ে উঠছেন। হেডলাইটের আলোয় বন তুলসী পলাশ বনের আঁধার ঝলসে ওঠে। দু একটা শিয়ালের চোখ জ্বলছে। কয়লার গুঁড়ো ফেলা কালো এইটুকু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে টলতে টলতে গাড়িটা ছুটে চলে। ওদের কাছে প্রিয়জন পরিবার নেই, ঘুম বিশ্রাম নেই, আছে শুধু কর্তব্য। রেস্কিউ ইনচার্জ মাইনিং ইঞ্জিনিয়ার মিত্র সাহেবের মুখটা কঠিন হয়ে উঠছে। সামনে তার বিরাট এক কর্তব্য। খাদের অতলে কালো পাথরের বেষ্টনীর আড়ালে জমাট অন্ধকারে বায়ুহীন সুরঙ্গে কটি মানুষ ধীরে ধীরে ঢলে পড়বে মৃত্যুর অতলে। তাদেরও পরিবার আছে, ঘরে আছে বাপির মতো অমনি সন্তান, না হয় মা বাবা। শ্যাম সিং, রতিপুর কোলিয়ারি যাব, একটু জোরে চালাও। গাড়িখানা এবড়ো খেবড়ো রাস্তা ছেড়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠে যেন ঝড়ের বেগে ছুটে চলেছে। কোলিয়ারির বিপদ সম্বন্ধে ধারণা তোমাদের অনেকের নেই। মাটির অতলে কোনো প্রাগৈতিহাসিক যুগ থেকে ওই কয়লার স্তর সৃষ্টি হয়ে রয়েছে। বিন্ধ্য পর্বতই ভারতের সবচেয়ে পুরনো, হিমালয়ের চেয়েও তার বয়স ঢের বেশি। তাই ওই বিন্ধ্য পর্বতের শেষ সীমা এই রানীগঞ্জের পাথুরের স্তর অবধি ছড়িয়ে আছে। এদের অতলে রয়েছে বিভিন্ন কয়লার স্তর। কোথাও মাটির 200 ফুট নিচে, কোথাও মাটির 20 ফুট নিচে, কোথাও বা শেষ স্তর চলে গেছে 1500 ফুটের বেশি নিচ দিয়ে। চীনাকুড়ি কোলিয়ারিতে শেষ কয়লার স্তর রয়েছে প্রায় 1800 ফুট নিচে। এইখান থেকেও কয়লা তোলা হচ্ছে। উপরের স্তরের কয়লা তোলা খুবই সহজ। মাটি থেকে পুকুরের মতো কেটে তুলে ফেললেই কয়লার স্তর পাওয়া যায়। পুকুর কাটার মতো করে সেই কয়লা তুলে নেওয়া হয়, তাকে বলে পুকুরিয়া খাত। মাটির 100-150 ফুট নিচে কয়লা থাকলে উপর থেকে ঢালু করে সুড়ঙ্গ কেটে সেই স্তরের কয়লা টব ভর্তি করে তোলা হয়, তাকে বলে ইনক্লাইন্ড খাত। কিন্তু এতে খুব বেশি কয়লা সবসময় ওঠে না। নিচেকার স্তরের ভালো এবং প্রচুর কয়লা পেতে গেলে তখনই মাটির ওপর থেকে বিরাট কুয়োর মতো গভীর করে কেটে মাটির 200, 500, 1000, 1500 ফুট নিচে সেই কয়লার স্তর গিয়ে পৌঁছতে হয় স্টিম লিফট বা ইলেকট্রিক লিফট দিয়ে। তারপর সেই কয়লার স্তরের মধ্যে সুড়ঙ্গ চালিয়ে কেটে কেটে কয়লা বের করে টব বোঝাই করা হয়, আর সেই কয়লার টবকে লিফট নিয়ে উপরে তুলে আনা হয়। এইভাবেই কয়লা তোলা হয় মাসে 1000 টন। এতে খরচও কম পড়ে। এইটাই হচ্ছে সবচেয়ে আধুনিক বিজ্ঞানসম্মত পন্থা। বিপদ এই সব গভীর স্তরেই বেশি। শত শত মানুষ মাটির 1000 ফুট নিচে কাজ করছে। বের হবার পথ ওই মাত্র একটি লিফট। কোনো কারণে সেই পথ বন্ধ হয়ে গেলে মাটির অতলেই তাদের থাকতে হবে। পরিণাম নিশ্চিত মৃত্যু। না হয় মাটির অতলে ওই কয়লার স্তরের ফাঁকে ফাঁকে জমে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। সেই গ্যাসের পরিমাণ কিছুমাত্র বেড়ে গেলেই সামান্য স্ফুলিঙ্গের স্পর্শে অগ্নিকাণ্ড বেঁধে যাবে কোলিয়ারির অতলে। তাছাড়াও আছে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস। এই গ্যাস জমে গেলে কোলিয়ারির নিচে মানুষ কাজ করতে করতে দম বন্ধ হয়ে নিশ্চিত মৃত্যুর কবলে ঢলে পড়ে। এগুলোর জন্য আজকের মানুষ বিজ্ঞানের সাহায্যে অনেক ব্যবস্থা বের করেছে। মাটির নিচে ওই ছোট বড় সুড়ঙ্গের মধ্যে উপর থেকে বড় বড় ফ্যান দিয়ে টাটকা বাতাস ঢোকানো হয়, যাতে প্রবল বায়ু প্রবাহে সেই গ্যাস না জমতে পারে। এছাড়াও আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে জল। মাটির 500-700 ফুট নিচে যেতে হলে অনেকগুলো সঞ্চিত জলের স্তর পার হয়ে যেতে হয়। সেই সঞ্চিত জলের স্তর থেকে কোলিয়ারির গ্যালারিগুলোতে বৃষ্টির ধারার মতো জল ঝরছেই। সেই জলকে বড় বড় পাম্প দিয়ে উপরে তুলে ফেলে দিতে হয়, নইলে ওই জল জমে
কয়েক ঘন্টার মধ্যে কলিয়ারির সুড়ঙ্গ ভর্তি হয়ে যেতে পারে। তখন ডুবেই মারা পড়বে নিচেকার মানুষগুলো। আজকের বিপদটা অন্য ধরনের। গভীর রাত, সারা রাত ধরে কলিয়ারির কাজ চলে। পাম্পগুলো সচল রাখতে হয় দিন রাত। ওই লিফট দিয়ে কলিয়ারির নিচ থেকে টব টব কয়লা উঠছে, লোকজন ওঠানামা করছে। কর্মব্যস্ত থাকে এই পিট মাউথ চাণকের মুখ দিন রাত। সর্দার, মালকাটা সাহেবরাও আসা যাওয়া করেন। রাতের অন্ধকারে ওঠে বাঁশির সুর। মাদল পিটে পিটে ওরা ক্লান্ত হয়ে ঘুমের বুকে ঢলে পড়ে। ওই কয়লার কালো ধুলো ভরা রাজ্যে এই মৃত্যুর মধ্যে বাস করে ওরা গান সুর ভোলেনি। কিন্তু আজ সব স্তব্ধ হয়ে গেছে। কাতারে কাতারে লোক জমেছে পিট হেডের আশেপাশে। ওই আটকে পড়া লোকগুলোর পরিবারবর্গও এসেছে। ঘুম নেই তাদের চোখে, শুধু আতঙ্ক। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কোনো শিশু। তার বাবা আটকে পড়েছে এই মাটির পাথরের অতলে। সেই কালো অন্ধকারে তিলে তিলে মরবে হয়তো, আর কোনোদিনই ফিরে আসবে না। কাঁদছে কোনো বৃদ্ধা, তার একমাত্র সন্তান ওই নিচে আটকে গেছে। বিরাট ধস নেমেছে, সব পথ বন্ধ। কে জানে ওই পাথরের নিচেই চাপা পড়েছে কিনা। মেরে লাল! স্তব্ধতার মাঝে ওই কান্নার সুর ওঠে। মানুষগুলো হতচকিত হয়ে গেছে। নিচে তারাও কাজ করছিল। কোনো সুড়ঙ্গের সামনে কয়লা কাটা হচ্ছে। হঠাৎ প্রচন্ড শব্দে পাতালপুরীর অতল কেঁপে ওঠে। বিরাট চাপে হাওয়া ছুটে যায় রুদ্ধ গ্যালারির পথে। ওরা প্রাণ ভয়ে দৌড়তে থাকে সেই সুড়ঙ্গ বয়ে লিফটের দিকে। তখন অন্ধকার পাতাল রাজ্যে একটা দৈত্য যেন গর্জন করে ফিরছে। ঘন্টা বাজছে, পাগলা ঘন্টা। লোকগুলো উপরে উঠে আসার জন্য মরিয়া হয়ে গেছে। ভীত ত্রস্ত মালকাটাদের নিয়ে লিফটটা উঠে আসছে। সবাই ফিরেছে, ফেরে নাই শুধু ওই ছটি প্রাণী। তবে ভয়ে ওরা নামতে সাহস পায়নি। প্রস্তর তলে ওদের ফেলে রেখেই তারা পালিয়ে এসেছে রাতের অন্ধকারে। গাড়ি থেকে নামলেন মিত্র সাহেব, বলিষ্ঠ একটি তরুণ, এ অঞ্চলের নামকরা মাইনিং ইঞ্জিনিয়ার। ইতিমধ্যে কলিয়ারির ম্যানেজিং ডাইরেক্টর, অন্যতম মালিকও এসে পড়েছেন। ওদের ম্যানেজারও রয়েছেন। তাঁরা এদের বলে কয়েও নিচে নামাতে পারেননি। লোহার হেলমেটে জড়ানো স্তব্ধতা নেমেছে চারদিকে। কে জানে মাটির নিচে গ্যাস হয়েই এই বিস্ফোরণ ঘটেছে কিনা। কান্নার রোল ওঠে, কাঁদছে ওরা। মিত্র সাহেব তৈরি হয়ে নেন। লোহার হেলমেটে ক্যাব ল্যাম্প, হাতে ডেভিস ল্যাম্প নিয়ে লিফটের দিকে এগিয়ে যান। স্যার! রতিপুরের সেকেন্ড ম্যানেজার মিস্টার দত্ত এগিয়ে আসেন। সদ্য পাস করা তরুণ। আমিও যাব আপনার সঙ্গে। প্রথম অ্যাক্সিডেন্টের পর ওই পাতালপুরীতে নামা মানে প্রাণের আশা ত্যাগ করে যাওয়া। মিথেন গ্যাস জমে থাকলে যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ হবে। কার্বন মনোক্সাইড জমে থাকলে আর ফিরে আসতে হবে না। তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তাছাড়া বিস্ফোরণে কলিয়ারির সেই সুড়ঙ্গের চালগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মাটির সেই 1000 ফুট পাথরের ভার তারা সইতে না পেরে যে কোনো মুহূর্তেই ধসে পড়ে। অলোক দত্ত এগিয়ে আসে সব জেনেই। দুটি প্রাণীকে নিয়ে লিফটটা হুশ করে মাটির অতলে সেঁধিয়ে গেল। পাম্পও বন্ধ রয়েছে। ওরা ধরে নিয়েছে গ্যাসের বিস্ফোরণের পর নিচের মানুষগুলো মরে গেছে। ওরা হাল ছেড়ে দিয়েছে। নীলাভ ক্ষীণ আভায় ওই প্রাগৈতিহাসিক কালের অন্ধকার আরো ঘনীভূত হয়ে ওঠে। পাতাল রাজ্যে কোথাও প্রাণের কোনো সাড়া নেই। গ্যালারির নিচে জল জমছে, জল ঝরছে বৃষ্টির মতো। দুটি মানুষ ওই অন্ধকারে এগিয়ে চলেছে সাবধানী পদক্ষেপে। হিস! অন্ধকারে সাপের হিংস্র গর্জনের মতো শব্দ ওঠে। গ্যাস বের হচ্ছে, আদিমকালের প্রস্তর যুগের সঞ্চিত ওই বিষাক্ত গ্যাস। হঠাৎ তারা বিরাট দেওয়ালের সামনে এসে দাঁড়ালো। এই জায়গাটা থেকে 4টে সুড়ঙ্গ চারদিকে বের হয়েছে। একে বলে গ্যালারির জংশন। এইখানেই পাথরের স্তর ধসে পড়েছে, সব পথ বন্ধ। আর পাথরের স্তরের ফাঁক দিয়ে বের হয়ে আসছে বালি আর জল। ওপরের প্রচন্ড চাপে কোনো বালির স্তর থেকে বালি আর জল নামছে। চারিদিকে জমে আছে কালো সাদা পাথরের চাঁই। কোনো সাড়া নেই পাতালে।
মৃত্যুর মতো স্তব্ধতা নেমেছে। প্রকৃতির নিষ্ঠুর হিংস্রতা ফুটে ওঠে ওই গ্যাস বের হবার হিস হিস শব্দে। মানুষগুলো ওই বিরাট ধসের ওপাশে বদ্ধ একটা গ্যালারিতে আটকে পড়েছে। বাতাস নেই, খাবার নেই, বাতিও নিভে যাবে 12 ঘন্টার পর। যদি এই ধসের নিচে না চাপা পড়ে তবে এখনো বেঁচে আছে। যে পরিমাণে বাতাস থাকবে ওই বদ্ধ জায়গায়, তাতে 6 জন মাত্র 20 ঘন্টা বাঁচতে পারে। কিন্তু তারপর নিশ্চিত মৃত্যু। ওদের চোখে মুখে হতাশার ছায়া। লোকগুলো ওই অন্ধকূপে তিলে তিলে মরবে। মিস্টার মিত্র বলেন, শেষ চেষ্টা করতেই হবে অলোক। জীবন্ত হোক মৃত হোক, তাদের বের করতেই হবে। 8-10 ঘন্টার মধ্যে যেভাবে হোক ওদের কাছে পৌঁছতে হবে। অন্তত একটু হাওয়া যাবার পথ করে দিতেই হবে। কাম অন, বাগ আপ মাই বয়। বালির স্তর নেমেছে। মোটা মোটা লোহার শীট এনে ওরা ওই বালি খুঁড়ে খুঁড়ে টানেলের মতো করে এগিয়ে যাবার চেষ্টা করছে। আর কেউ এই কাজে এগোতে সাহস করে না। বালি পাথরের চাপ ওই পাতগুলো সহ্য করতে পারবে না। তবু মিস্টার মিত্র স্যাভেল দিয়ে বালি ঠেলে ঠেলে এগিয়ে চলেছেন। ওই লোহার শীট দিয়ে সুড়ঙ্গ বানাবার চেষ্টা হচ্ছে। প্রায় 20-22 ফুট অবধি চলে গেছেন তিনি। আরো ফুট 25 কোনো রকমে এগোতে পারলেই ওপাশের বদ্ধ গ্যালারিতে পৌঁছবেন। ওদিকে পাম্প চলছে। কয়েকটা পাম্প দিয়ে জমানো জলকে তুলে ফেলা হচ্ছে। আরো রেস্কিউ স্কোয়াডের অন্য কর্মীরাও এসে পড়েছেন। কিন্তু অন্তহীন সেই বালি যেন আসমান থেকে সরসরিয়ে নেমে আসছে। মিস্টার মিত্র অন্ধকারে সুড়ঙ্গে নিজের প্রাণ বিপন্ন করে ঢুকেছেন তিনি। বলিষ্ঠ দুহাত দিয়ে বালি টেনে চলেছেন, কিন্তু তাতেও কুলোচ্ছে না। আদিম ধরিত্রী হিংস্র আনন্দে যেন গর্জন করছে। লোহার পাতগুলোই শব্দ হচ্ছে। তবু শেষ চেষ্টা করে দেখবেন তিনি। স্যার, মিস্টার মিত্রের যেন নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। সুড়ঙ্গ থেকে ছিটকে এসে পড়লেন তিনি কঠিন পাথরের উপর। প্রচন্ড একটা শব্দে ওপরের বালি পাথরের স্তর সেই কয়েক ঘন্টার পরিশ্রমকে নিশ্চিহ্ন করে দিল। তবু দমবার পাত্র নন তিনি। হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। ওপাশের জমাট পাথরের স্তরে ঘা দিতে থাকেন। কান পেতে শোনেন। হঠাৎ চিৎকার করে ওঠেন মিস্টার মিত্র, ওরা এখনো বেঁচে আছে। মালিক ভদ্রলোকও এসেছেন নিচে। ওই পাথরের স্তরে দূর থেকে ভেসে আসছে ওখানে আঘাত করার শব্দটা। ঠক ঠক ঠক, ক্ষীণ সেই শব্দ। তবু জমাট অন্ধকারে ওরা প্রাণের সাড়া আনে। ওদের বাঁচাতেই হবে। কয়েক ঘন্টা কেটে গেছে। মিস্টার মিত্রকে চেনা যায় না। দামি টেরিলিনের শার্টটা কাদায় কালো কষে বিবর্ণ হয়ে গেছে। মুখে কপালে কালো কালো আস্তরণ পড়েছে। জলে ভিজে গেছেন। এই জমাট কয়লার স্তরের দেওয়ালেই একটা গর্ত করতে হবে মিস্টার জালান। অলোক অবাক হয়। জমাট স্তরটা অন্তত 80 ফুট হবে। হোক মিস্টার জালান, ড্রিল মেশিন, বোরিং মেশিন, যে কটা পান আমাকে দিন। আর অন্যদিকে একটা গ্যালারি ওপেন করাতে হবে 3 ফিট বাই 3 ফিট। তার জন্য 3 শিফটে কাজ চলবে। 100 করে ট্রেন্ড মাল কাটা দিন। ওদের বাঁচাতেই হবে। দিস ইজ এ চ্যালেঞ্জ টু নেচার। মিস্টার জালানও এই ডাকে সাড়া দিয়েছেন। এ যেন সেই চ্যালেঞ্জই। প্রকৃতির নিষ্ঠুর থাবা থেকে ওই হতভাগ্য মানুষগুলোকে ওরা ছিনিয়ে আনবেই। অলোক দত্ত বলে, ওদিকে প্রায় 90 ফিট গ্যালারি বানাতে অন্তত 4 দিন 4 রাত সময় লাগবে। মিস্টার মিত্রের মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে। লাগুক, ওরা বাঁচবে অলোক। আমি বলছি ওরা বাঁচবে, বের হয়ে আসবে। ট্রেনিং চলেছে জমাট পাথরের গায়ে। 12 ইঞ্চি ড্রিল মেশিনগুলো সেই পাথরের কয়লার স্তর কেটে চলেছে। যেভাবে হোক ওই বদ্ধ প্রাণীদের কাছ অবধি সেই সুড়ঙ্গে ওই গর্তটাকে নিয়ে যেতেই হবে কয়েক ঘন্টার মধ্যে। ওদের একটু বাতাস, অক্সিজেন দিতে হবে। পাইপে করে তবু খাবার দিতে পারা যাবে। এইভাবেই ওরা 3-4 দিন হয়তো বেঁচে থাকবে। ততদিনে ওপাশে নতুন গ্যালারি গিয়ে ওদের সুড়ঙ্গে মিশবে। তখন বের করে আনা যাবে হামাগুড়ি দিয়ে ওই জীবগুলোকে।
ঘর ঘর ড্রিল চলেছে। প্রতিটি কর্মীর মুখে চোখে কি দৃঢ়তা। ক্যাব ল্যাম্পের আলো পড়েছে ওদের কালো মুখে, চোখগুলো জ্বলছে। মিস্টার মিত্রের সারা দেহ যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে, তবু কোথায় একটা দৃঢ় বিশ্বাস এসেছে তার মনে। কফি। দিন রাতের হিসাব এই অন্ধকারে নেই, এখানে শুধু তমসা আর অবিচ্ছিন্ন রাত্রি। তবু ঘন্টা কেটে গেছে, মানুষগুলো যন্ত্রের মতো কাজ করে চলেছে, ক্লান্ত হয়ে পড়ছে। আবার নতুন দল এসে তাদের বিশ্রাম দিচ্ছে। স্যার! হঠাৎ এক ঝলক হাওয়া ওই ছিদ্র পথ দিয়ে বের হয়ে আসে। ৮০ ফুট জমাট পাথরের স্তরের মধ্য দিয়ে তারা সেই সরু ছিদ্র পথটা শেষ করেছে। ভিতর থেকে একটা চিৎকার ভেসে আসে। মানুষ নয়, যেন আদি মতল থেকে কোনো বন্দি জীব চিৎকার করছে। মিস্টার মিত্রর দেহের কোষে কোষে কি দুর্বার প্রাণ শক্তি ফিরে আসে। ওরা বেঁচে আছে। কয়েকটা পাইপ সেই ছিদ্রপথে লাগানো হচ্ছে। বদ্ধ বাতাস পরীক্ষা করতে হবে। ৩-৪ দিন পরে থাকবে ওরা এই বদ্ধ কূপে। সাকশন পাইপে বাতাস পাম্প করে তখনই ল্যাবরেটরিতে পাঠানো হলো। এখনই রিপোর্ট চাই। অক্সিজেন সিলিন্ডার সবই রেডি, কোনো আয়োজনের ত্রুটি নেই। ডাক্তারেরাও এসেছেন। তারা পরামর্শ দেন হরলিক্স, বিস্কুট আর সন্দেশ দেওয়া যেতে পারে। বদ্ধ বাতাসে অক্সিজেনের ভাগ কমে আসছে। প্রথমে ছিল 17%, তারপর আসছে 16, কমে আসছে অক্সিজেন। ধীরে ধীরে বাড়ছে কার্বন মনোক্সাইড গ্যাস। এই বিষাক্ত গ্যাসে ওরা দম বন্ধ হয়ে মরবে, ব্যর্থ হবে সব কিছু। অক্সিজেন সিলিন্ডার থেকে পাইপে অক্সিজেন ছাড়া হচ্ছে ওই বদ্ধ কূপে। পাইপে হরলিক্স ঢেলে দিয়ে অক্সিজেন গ্যাসের সিলিন্ডারের সঙ্গে কানেকশন করে দিচ্ছে। গ্যাসের চাপে সেই তরল পানীয়টা ওদের কাছে চলে যাচ্ছে। ওরা মুখ লাগিয়ে তাই খাচ্ছে। ততক্ষণে 12 ইঞ্চি পাইপটার যোগ হয়ে গেছে। তাতে গিয়ে পৌঁছচ্ছে বিস্কুট, সন্দেশ। ওরা হাঁক দেয়, থোড়া খৈনি ভেজ দিজিয়ে সাহব। খৈনি, নেশার উপকরণ চাই তারা। তাও এসে গেল দেশওয়ালি ভাইদের কাছ থেকে। এদিকে বিপদ কম নেই। বদ্ধ জায়গায় মানুষগুলো আটকে রয়েছে। হাওয়া যেমন আসেনি এখানে, তেমনই এই সুড়ঙ্গের মধ্যে যে দলটা জমেছে সেটা বের হতে পারেনি। হাঁটু ভর, কোমর ভর, শেষ অবধি বুক ভর জলে ওই বন্দি মানুষগুলো দাঁড়িয়ে আছে। দিনক্ষণের হিসাব ভুলে গেছে তারা। বাতিগুলো নিভে গেছে। কদিন আটকে আছে জানে না। হঠাৎ ওই ছোট গর্তটুকু তাদের কাছে এনেছে বাঁচার আশ্বাস। জান বাঁচাও, আর্তনাদ করছে মানুষগুলো। পাম্পের পাইপগুলো চালাতে না পারলে ডুবে মরবে। মিস্টার মিত্রেরই খেয়াল হয়। লোকগুলো যেন ভয়ে কাঠ হয়ে গেছে। ঠান্ডা জলটা ধীরে ধীরে উঠছে মৃত্যুর হিম শীতল স্পর্শ নিয়ে। ডেরো মাত। ওই রন্ধ্রপথে ভেসে আছে বলিষ্ঠ কণ্ঠের আশ্বাস। 40 হর্স পাওয়ারের পাম্পটা পুরো দমে চালু করেছে তারা। জল কমে আসছে, আসছে গরম খাবার। মানুষের কণ্ঠস্বর শুনেছে তারা। নিঃশ্বাস নিতে আর কষ্ট হচ্ছে না। জলদি করো ভাই। হঠাৎ ওপাশের গ্যালারির দেওয়ালে কিসের শব্দ শুনে ওরা চিৎকার করে ওঠে। বোধহয় আবার প্রচন্ড শব্দে ধস নামছে। কিন্তু না, কালী মাইকি যায়। ওই জমাট পাথরের দেওয়াল ভেদ করে ওরা নতুন গ্যালারি ফুঁড়েছে। ওই রন্ধ্রপথে এসেছে আলো, বলিষ্ঠ একখানা হাত। বাহার আও ভাইয়া, পহলা আঁখ মে কালা চশমা পড়ো। সান গগলস পরে নিতে হয়। দীর্ঘ কয়েকদিন বন্দী রয়েছে অন্ধকারে। চোখে সূর্যের আলো লাগলে চোখই খারাপ হয়ে যাবে। কম্পিত হাতগুলো ধরে ওদের মৃত্যুর অন্ধকার থেকে জীবনের আলোয় নিয়ে আসছে একটি বলিষ্ঠ হাত। 5 দিন 5 রাত ক্লান্তিহীন সংগ্রাম করেছে মানুষ।
বিজ্ঞান করেছে সাহায্য। ওরা প্রকৃতিকে পরাজিত করে ওদের মৃত্যুর গ্রাস থেকে ছিনিয়ে নিয়ে এলো। এই মানুষদের আমি দেখেছি, এরা তোমার আমার মতোই মানুষ, কিন্তু বুকে তাদের দুর্জয় সাহস আর নিষ্ঠা। সেই শক্তি দিয়েই এরা নিষ্ঠুর প্রকৃতিকে পরাজিত করেছে, জয় করেছে মৃত্যুকেও। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।